নিহত এসবির ইন্সপেক্টর মাহফুজ মে ঐশী সহ গ্রেফতার 5 হত্যাকাণ্ডের সম্পৃক্ততা আছে জিজ্ঞাসাবাদের পর জানালো গোয়েন্দা পুলিশ। অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলের পথ চিরতরে বন্ধ হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হবে আবারও বললেন প্রধানমন্ত্রী। মিশরে আবারও সহিংস নিরাপত্তা বাহিনী মুরসি সমর্থকদের সরাতে কায়রোর আল ফাতেহ মসজিদে গুলি, বহু হতাহত। আসসালামু আলাইকুম, আমি নুসরাত উর্মি। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। এশিয়ান ডুপ্লেক্স টাউন, আভিজাত্যের নতুন ঠিকানা। এসবি ইন্সপেক্টর মাহফুজুর রহমান এবং তার স্ত্রী সুমি রহমানের খুনের ঘটনায় মেয়ে ঐশী রহমানের জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে ডিএনপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। প্রাথমিক তদন্তে এটুকু নিশ্চিত হলেও তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা সম্ভব নয় বলে জানান তিনি। এদিকে ময়না তদন্তকারী চিকিৎসক নিশ্চিত করেন ধারালো ছুরির আঘাতেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আহমেদ বাবুর সহায়তায় বিস্তারিত আসিফ সুমিতের রিপোর্টে। এসবি ইন্সপেক্টর মাহফুজুর রহমান এবং স্ত্রী স্বপ্না রহমানের খুনের ঘটনায় মেয়ে ঐশী রহমান প্রাথমিকভাবে জড়িত থাকার প্রমাণ মিলেছে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে। আরো অনেকেই জড়িত থাকতে পারে বলে সন্দেহ গোয়েন্দাদের। ঐশী রহমানের এই হত্যাকাণ্ডের পিছনে বা হত্যাকাণ্ডের সাথে ঐশী রহমানের কিছুটা সম্পৃক্ততা এই পর্যন্ত অলরেডি পাওয়া গিয়েছে। তো আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। আর কিছু আলামত সেগুলো উদ্ধার হয়েছে, যেমন কিছু স্বর্ণালংকার যেগুলো খোয়া গিয়েছিল, সেগুলো ঐশী রহমানের কাছে সে যে দুটো ব্যাগ নিয়ে গিয়েছিল বাসা থেকে জিনিসপত্র নিয়ে, তার সাথে উদ্ধার হয়েছে। নিখোঁজ ঐশী পল্টন থানায় আত্মসমর্পণের পর তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে নিয়ে শুরু হয় অভিযান। এরপরই গৃহকর্মী সুমি এবং অন্য সন্দেহভাজন 4 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। ঐশী রহমান এবং তাদের কাজের মেয়ে সুমি, তারা নিখোঁজ ছিল। তো তাদেরকে আমরা আমাদের হেফাজতে নিয়ে এসেছি। এর আগে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিশেষজ্ঞ জানান মাহফুজুর রহমানের শরীরে 2 জায়গায় এবং স্বপ্না রহমানের শরীরে 11 জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ইনজুরিগুলো দেখে আমার মনে হয়েছে যে ছুরিটা ইউজ করেছে ওই ছুরিটা দুনো পাশে 7 ইঞ্চ, যেটাকে আমরা বলে শার্প কাটিং ইঞ্চ, এবং এটা হচ্ছে পয়েন্টেড ইঞ্চ। আমি যদি তার গলাটা কেটে দিই, গলাটা কেটে দিলে সে মারা যাবে। এটা হচ্ছে পেশাদারের কাজ। কিন্তু যেহেতু 11টা ইঞ্জুরি একটা লোকের শরীরে, সুতরাং এটা দেখে মনে হয় না যে পেশাদার করছে। এদিকে রাজধানীর পল্টন মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন মাহফুজুর রহমানের ভাই। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। অসাংবিধানিক পথে ক্ষমতা দখল চিরতরে বন্ধ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গণতান্ত্রিক পন্থাতেই ক্ষমতা হস্তান্তর করা হবে। এ সময় সংবিধান অনুসরণ করে নির্বাচনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী বিএনপি শাসনের সমালোচনা করে বলেন জিয়াউর রহমান উল্টো পথে ক্ষমতা দখলের পদ্ধতি চালু করে গেছেন। মাতি ফারুকের রিপোর্ট। এর অর্থ হচ্ছে যে খুনিদের গণভবনে শনিবার সন্ধ্যায় বসে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে আদালতের রায়ের কথা বিরোধী দলকে স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। অন্তত সংবিধান মোতাবেক নির্বাচন একবার না একবার তো শুরু করতে হবে, যে না এই সংবিধান জনগণের সংবিধান। এবারে বাংলাদেশের জনগণ আমাদের ভোট দিয়েছে, 3/4 মেজরিটি নিয়ে আমরা পার্লামেন্টে এসেছি। পাশাপাশি উচ্চ আদালত যে রায় দিয়েছে, সেই রায়ের প্রতিও সম্মান দেখাতে সবাই ভুলে গেছে। বিএনপির শাসনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন জিয়াউর রহমান সামরিক স্বৈরতন্ত্র চালু করে উল্টো পথে ক্ষমতায় আসার পদ্ধতি চালু করে গেছেন। কারণ উপর থেকে ক্ষমতা আসা, অর্থাৎ প্রথমে ক্ষমতা দখল, তারপরে দল গঠন, তারপরে নির্বাচন নামে প্রহসন, অবৈধ ক্ষমতা বৈধকরণ, এই যে প্রক্রিয়া উল্টো স্রোত চলছিল, আমরা তার পরিবর্তন নিয়ে এসে এদেশের মাটি ও মানুষের কাছে ক্ষমতাকে আমরা পৌঁছে দিয়েছি। বৈঠকে প্রধানমন্ত্রী 15ই আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার জন্মদিন পালনের সমালোচনাও করেন। জিয়াউর রহমান যে ক্ষমতায় এনে বসিয়েছিল। মাহাতির ফারুকি, 21 টেলিভিশন, ঢাকা।
আগামী নির্বাচন নিয়ে সমঝোতা না হলে 25শে অক্টোবরের পর দেশের সাংবিধানিক সংকট সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন নিয়ে সমঝোতা না হলে সংঘাত অনিবার্য, আর এই সংঘাতের দায় নিতে হবে বর্তমান সরকারকে। অপর আলোচনায় খন্দকার মোশাররফ বলেন, সংলাপ নিয়ে আওয়ামী লীগের নেতারাই স্ববিরোধী কথা বলছেন। জসিম জুয়েলের রিপোর্ট। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতাদের সঙ্গে যৌথ সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 25শে অক্টোবর পরবর্তী পরিস্থিতি নিয়ে দেশের মানুষ শঙ্কিত। 3 মাস আগে অক্টোবরের 25 তারিখে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো সংসদ থেকেই নির্বাচন হবে না সংসদ ভেঙে দিয়ে নির্বাচন হবে? প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন যে 25 তারিখের পর সংসদ ভেঙে দেওয়া হবে, অর্থমন্ত্রী বলেছেন, মন্ত্রীরাও বলেছেন। আবার বিশেষজ্ঞরা বলছে যে সংবিধানে এই ধরনের কোন নির্দেশ দেওয়া নেই। তার মানে এই জায়গাটা সম্পূর্ণ স্পষ্ট এবং এটা একটা সাংবিধানিক সংকট। সংলাপ নিয়ে সৈয়দ আশরাফের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সংলাপ না হলে সংঘাত অনিবার্য। অনিশ্চয়তার দিকে যাচ্ছে, যেটা আমরা বারবার করে আগেও বলেছি যে একটা সুরঙ্গের মধ্যে দেশকে জাতিকে ঠেলে দেওয়া হচ্ছে। সাধারণ সম্পাদক সাহেব এর আগেও তিনি পরিষ্কার করে বলেছিলেন যে সংলাপের কোনো বিকল্প নেই, সংলাপ হতেই হবে, কিছুদিন আগেও বলেছেন। তিনি মাঝে মাঝে চাপের মধ্যে পড়ে হয়তো বলেন যে তার সংলাপ হবে না, কিন্তু সংলাপ ছাড়া কোনো বিকল্প নেই, রাজনৈতিক কোন সমস্যার সমাধান হতে পারে না, একথা তিনিই বারবার বলেছেন। আমরা তার সেই পুরনো কথাটাকেই ধরে রাখতে চাই। ইলিয়াস আলীর সন্ধান না দেওয়ার প্রতিবাদে প্রেস ক্লাবে এক সমাবেশে খন্দকার মোশাররফ বলেন, সংলাপ নিয়ে আওয়ামী লীগই ধূম্রজাল সৃষ্টি করছে। যে বিরোধী দলের সাথে সমঝোতার কোন আলোচনা হবে না, এই যে স্ববিরোধী কথাবার্তা, এটা কিসের থেকে হচ্ছে? তাদের নার্ভাসনেস থেকে বলছে। আজকে তারা নার্ভাস হয়ে গেছে এই সরকারের শেষ সময়ে। বিরোধী দল ছাড়া কোনো নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না বলেও জানান বক্তারা। যে দলীয় সরকারের অধীনে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। হরতালকারীদের বাড়ি বাড়ি গিয়ে হত্যার আহ্বান জানিয়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দেয়া বক্তব্য উদ্বিগ্ন সুশীল সমাজ ও রাজনীতিবিদরা। তাদের মতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এমন বক্তব্য দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার মতে ব্যক্তির বেফাঁস বক্তব্য দল বা সরকার বহন করবে না। তিনি আশা করেন এই বক্তব্য প্রত্যাহার করা হবে। ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে মাহাতি ফারুকের আরও একটি রিপোর্ট। এই হরতালে মিছিল হয়, কারা মিছিল বাইর করে আপনারা জানেন না, তাদেরকে তো ধরেন না, আবার নিজেরা নিজেদেরকে গুলি করেন। যদি পারেন আজকেই আমার শেষ বক্তৃতা, আর কেউ হরতাল ডাকলে হরতালকারীকে বাড়িতে ঢুকে হত্যা করতে হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় দলীয় প্রধানের উপস্থিতিতে পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এমনই বক্তব্য রাখেন। এখানেই শেষ নয়, 2010 সালের জুলাই মাসেও এ দায়িত্বশীল মন্ত্রী মিডিয়ার মালিকদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে সমালোচনার ঝড় তোলেন। ওই সাংবাদিক ছেলেটি আমার পক্ষের হতে পারে, কিন্তু ওর মালিকরা হল জারদ সন্তান জিয়ার এরশাদের জঙ্গি শাসনের। দায়িত্বশীল মন্ত্রীর এমন বক্তব্যে উদ্বিগ্ন সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা। তার পক্ষ থেকে এইরকম উস্কানিমূলক বক্তব্য শুধু আমি হতবাকে নই, আমাকে শঙ্কিত করেছে। কারণ এমনিই তাদের ছাত্রলীগ যুবলীগের অনেকের বিরুদ্ধে উচ্ছৃঙ্খলতার বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত হওয়ার অভিযোগ আছে, এবং এইরকম গুরুত্বপূর্ণ ব্যক্তির পক্ষ থেকে এইরকম যখন উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় তখন তারা আরো উৎসাহিত হতে পারে, তারা বেসামাল পর্যায়ে যেতে পারে। গুরুতর ব্যাপার, হত্যা করার জন্য আহ্বান কিভাবে কাকে জানাতে পারে? আমরা তো কোনো গৃহযুদ্ধের ভিতরে বর্তমানে বিরাজ করছি না যে আমি বলবো যে আমার শত্রুপক্ষকে তুমি নিধন করার জন্য এবং হত্যা করার জন্য তুমি অভিযান নিয়ে যাও। আমরা এখন একটা গণতান্ত্রিক শাসন কাঠামোর ভিতরে আছি। এদিকে মন্ত্রীর এমন বক্তব্যকে তার ব্যক্তিগত বলে দাবি করলেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর তথ্য উপদেষ্টা। এটা দলের বক্তব্য হওয়ার কোনো কারণ নেই, আর তার বক্তব্যে দলের যারা নেতাকর্মী আছেন তারাই কালকে এই বক্তব্যটাকে নির্দেশ মেনে নিয়ে কিছু একটা করবেন, সেটাও আমি মনে করি না। তবে আমি মনে করি তার নিজেরই উচিত যে এই ধরনের বক্তব্য কিন্তু রাজনৈতিক বক্তব্য না। তার উপস্থিতিতে এই ধরনের বক্তব্য যারা দেন তাদের নিজেদেরই সতর্ক হওয়া উচিত যে প্রধানমন্ত্রীর সম্মান দেখা উচিত, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি দেখা উচিত, সরকারের এবং দলের ভাবমূর্তি দেখা উচিত।
সহিংসতার আশঙ্কা হবে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। অনাকাঙ্ক্ষিত বেফাস কিছু যেন তারা না করেন। মাহাথির ফারুকী, একুশে টেলিভিশন, ঢাকা। এবং মিশর প্রসঙ্গ, সহিংসতার পর সহিংসতা, এবার রক্তাক্ত হল কায়রোর আল ফাতেহ মসজিদ। মিশরের সপ্তাহ জুড়ে দাগা বিক্ষোভের প্রথম দিনে কায়রোর আল ফাতেহ মসজিদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বেশিরভাগ মুসলিম সমর্থককে। তবে কিছু সমর্থক মসজিদ ছাড়তে অস্বীকৃতি জানালে গুলি ছোড়ে পুলিশ। এতে কত মানুষ নিহত হয়েছে তা নিশ্চিত নয়। গুলি চালানো হয়েছে রামেসেস স্কোয়ারেও। মসজিদ জন্ম শহরে অব্যাহত আছে সহিংসতা। এদিকে শুক্রবারের সহিংসতায় নিহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। বাঁধন অধিকারী রিপোর্ট। আল ফাতে মসজিদ ছাড়তে অস্বীকৃতি জানালে মুফতি সমর্থকদের দিকে ধেয়ে আসে বুলেট। দীর্ঘক্ষণের সংঘর্ষের পর সরিয়ে দেওয়া হয় বেশিরভাগকে। তবে সরে যেতে অস্বীকৃতি জানায় কিছু সমর্থক। একজন ধর্মীয় নেতা জানান, মসজিদ ছাড়ার বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে দেন দরবার চলছে। এরই মধ্যে গুলির শব্দে প্রকম্পিত হয় মসজিদ প্রাঙ্গণ। হতাহতের সংখ্যা কত তা জানা যায়নি এখনো। তবে মুহুর্মুহু গুলির শব্দ বলছে প্রাণ গেছে অনেক মানুষের। বলা হয়েছিল শান্তিপূর্ণভাবে মসজিদ ছাড়লে নিরাপদে ফিরে যেতে পারবে বিক্ষোভকারীরা। তবে কথা রাখেনি নিরাপত্তা বাহিনী। অস্ত্রহীন প্রতিরোধকারীর বুকে এভাবেই বিদ্ধ হয় সেনা সমর্থিত সরকারের বুলেট। তবে রামেসেস স্কোয়ারে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক সেনা কর্মকর্তার দাবি, মসজিদ থেকে গুলি ছুড়েছে ব্রাদারহুড সমর্থকরা। সে কারণেই তারাও পাল্টা গুলি চালাতে বাধ্য হয়েছে। এর আগে ব্রাদারহুড নেতা মোহাম্মদ বাদাইর ছেলেকে হত্যা করা হয়েছে দাবি করে সপ্তাহব্যাপী বিক্ষোভের ডাক দেয় ব্রাদারহুড। এদিকে শারকিয়ায় মসজিদ জন্ম শহরে অব্যাহত আছে সহিংসতা। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, শুক্রবারের সহিংসতায় গ্রেপ্তার করা হয়েছে 1000 খানেক মুরসি সমর্থককে। ব্রাদারহুডের সমর্থনে বিক্ষোভ হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে। পাকিস্তানে পোড়ানো হয়েছে মার্কিন পতাকা। এছাড়াও বিশ্বের অন্যান্য স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বাঁধন অধিকারী, একুশে টেলিভিশন। এবার বিরতি, আর যখন ফিরে আসবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পথে পথে দীর্ঘ যানজটে নাকাল ঢাকামুখী মানুষ। শিডিউল বিপর্যয় ট্রেনের লঞ্চে ঝুঁকি নিয়ে ফিরতে হচ্ছে কর্মস্থলে।